ক্লাসে বসে ইউনিভার্সিটির সবচেয়ে রাগী প্রফেসরকে লিপ কিস করার অনুরোধে মেসেজ পাঠায় ইপ্তি। আমি আপনার পিঙ্ক পিঙ্ক ঠোঁটগুলো খেয়ে দেখতে চাই। মেসেজ পাঠিয়ে ডেস্কের ওপর পায়ে পা তুলে তাকায়। সম্মুখে কাচুমুচু মুখে দাঁড়িয়ে আছে মিল্লাত রবিন। ইপ্তি অধর কোণে শয়তানি হাসি টেনে বলল, টাকা দে এবার। মিল্লাত আমতা আমতা করে শুষ্ক ঢোকিল। অতঃপর ক্ষীণ স্বরে সাহসী সুরে টেনে বলল, আগে স্যার আসুক। আমি বলছি স্যার তোকে রিপ্লাই দিলে আর তুই কিস করতে পারলে দিব। পা নামিয়ে চড়া গলায় বিরক্তি প্রকাশ করতে চেঁচিয়ে উঠল ইফতি, কি দরকার নাই তোদের টাকার সর, আমি এখনই মেসেজ কেটে দিব। ইফতির চিল্লানিতে ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা কেঁপে উঠল, কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলার সাহস পেল না। ইফতি তড়িঘড়ি করে মেসেজ অপশনে গিয়ে মেসেজ ডিলিট করতে চেয়ে বরফের ন্যায় জমে গেল। রবিন আর মিল্লাত ইফতিকে এভাবে হা হয়ে স্ক্রিনের দিকে চেয়ে থাকতে দেখে অবাক হলো। নিজেরা উকি মেরে দেখতে সকলের চক্ষু চরুক কাজ, কারণ মেসেজটা ইতিমধ্যে সিন হয়েছে। এমনকি অপর পাশের ব্যক্তি রিপ্লাইও করেছে, অবশ্যই খেতে পারেন, সুস্বাদু জিনিস খাওয়ার অধিকার সকলেরই আছে। তা আপনি কখন খেতে চান, দিনে নাকি রাতে? ওয়াফট বলে চেঁচিয়ে উঠল ইফতি। ইউনিভার্সিটির সব থেকে রাগী বদমেজাজি প্রফেসর অ্যাড্রিয়ান তেহরাম তারিশ কিছুদিন পূর্বে নতুন জয়েন করেছে। বয়স 30 হবে। সুদর্শনতার প্রতীক যেন। ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোনো মেয়ে নেই যে ওই কদিনে তার প্রেমে পিছলে পড়েনি। দিনে প্রায় শখানেকের বেশি প্রপোজ পায়, সেখানে এমন রিপ্লাই দিয়েছে ভাবা যায়। ইপ্তি চোখ গোল গোল করে একবার ফোনের দিকে তাকাচ্ছে, তো একবার ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে মিল্লাতের দিকে। কারণ সে এই কয়দিন ইউনিভার্সিটি এসেছিল না, তাই এই প্রফেসর সম্পর্কে কিছুই জানে না। শুনেছে প্রপোজ পেলেই নাকি ঠাটি থাপ্পড় বসিয়ে দেয় সে ছাত্রীর গালে। ইপ্তি ক্রোধে ফেটে পড়ল, মিল্লাতের দিকে চেয়ে হুঙ্কার দিল, শালার বান্দি, এই তোদের হ্যান্ডসাম প্রফেসরদের চরিত্র ফুলের মতো পবিত্র। পাশ থেকে রবিন শয়তানি হেসে বলল, এবার কিন্তু ইপ্তি তোকে জেয়ার পূর্ণ করতে হবে। কি? মিল্লাত ইফতিকে উস্কে দিতে ফোরন কাটল। কেন, শেহরুজ মুস্তফা ইফতি দ্য বেস্ট ইয়াং পলিটিক্যাল লিডার কি ভয় পেয়ে গেল নাকি? ব্যাস, একটা বাক্য যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। খ্যাপা বাঘিনী স্থবির হয়ে টেবিলের ওপর বসে পড়ল। দৃষ্টি নিবিষ্ট হলো গেটের দিকে। ঠিক তখনই ক্লাসে প্রবেশ করলো অ্যাড্রিয়ান তেহরাম তারিশ। সবাই উঠে তারিশকে সালাম করলেও ইফতি করলো না। ঝট করে টেবিল থেকে ঝাঁপ দিয়ে নেমে তড়িৎ গতিতে তারিশের সম্মুখীন হয়ে কলার চেপে ধরল। কেউ কিছু বুঝে ওঠার পূর্বে তারিশকে নিজের দিকে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বিষয়টা এতটাই আকস্মিক হয়েছে যে তারিশের বুঝতেও কয়েক মুহূর্ত লেগে গেছে। পুরো ক্লাস স্তব্ধ। রবিন আর মিল্লাত বিস্ময়ে চোখ চেপে ধরেছে ওরা। ভাবতেও পারেনি ইপ্তি ইগোর বশবর্তী হয়ে এমন কিছু করে ফেলবে। হঠাৎ পুরো বিষয়টা মস্তিষ্কে ক্যাচ করতেই তারিশ সজোরে ধাক্কা মারে ইপ্তিকে। পুরো সারি ধাক্কা সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায় ইপ্তি, কিন্তু দৃষ্টি এখনও তারিশের ঠোঁটের উপরেই নিবদ্ধ। তারিশ ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে ইপ্তির দিকে। কি বেয়াদব মেয়ে, ক্লাসের সবার সামনে নিজের টিচারকে কিস করছে। ভ্রুযুগল কুণ্ঠিত করে কয়েক মুহূর্ত চেয়ে রইল। ইপ্তি কিছু বলতে যাচ্ছিল, ততক্ষণাৎ থাপ্পড় বসিয়ে দিল তারিশ তার গালে। হাউ ডেয়ার ইউ ইডিয়ট, তোমার সাহস কী করে হয় একজন স্টুডেন্ট হয়ে টিচারের সঙ্গে এমন করতে? লজ্জা করলো না? অতর্কিত আক্রমণে ভড়কে যায় ইপ্তি। ভড়কানোর মাত্রা এতটাই ছিল যে উল্টো তারিশকে চর বসিয়ে দেয় ঠাস করে। তারিক কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার গালে স্পষ্ট 5 আঙুলের ছাপ ফুটে উঠেছে। জীবনে কেউ তাকে এভাবে চর মারার সাহস দেখায়নি। অন্যদিকে ইপ্তিও নিজের কাজে নিজেই স্তব্ধ। রাগ, অপমান আর ইগোর বশে সে কী করে ফেলেছে তা যেন এখন ধীরে ধীরে মাথায় ঢুকছে। শুষ্ক ঢোক গিলে মেকি হেসে বলল, আসলে স্যার হয়েছে কি, গেট আউট। অ্যাঁ, আই সেড গেট আউট। তারিশের বজ্র কণ্ঠে পুরো ক্লাস কেঁপে উঠল। ইপ্তি চোখের পলক ফেলল। সে জীবনে অনেকের ধমক শুনেছে, মিছিল সামলেছে, নেতাদের সঙ্গে তর্ক করেছে, কিন্তু এই মুহূর্তে কেন যেন জিভটা তালুতে লেগে গেছে। স্যার আমি আসলে, একটা শব্দও না, এই মুহূর্তে ক্লাস থেকে বের হয়ে যাও। ইপ্তি এবার সত্যি ঘাবড়ে গেল। পুরো ক্লাসের দৃষ্টি তার ওপর নিবদ্ধ। কেউ বিস্মিত, কেউ ভীত, কেউ আবার মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। রবিন আর মিল্লাত প্রায় বেঞ্চের নিচে ঢুকে যাওয়ার অবস্থা। ইপ্তি শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার আমার কথাটা শুনুন। তারই শুনল বেয়াদবটার কথা। হাত ধরে এক প্রকার
টেনে বের করে দিল সুদর্শনাকে। চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে শাস্তি শুরু বলল, যতক্ষণ না ক্লাস হবে এখানে দাঁড়িয়ে থাকবে, তোমার ক্লাস পরে নিব আমি। ইফতি আর কিছু বলার সাহস করল না। একে তো লোকটার চোখ দুটো দেখে ভীষণ ভড়কে গেছে সে। এমন লাল বর্ণের রক্তচক্ষুর মুখোমুখি সে পূর্বে হয়নি। তার উপর দোষটা উড়েছিল। কিন্তু ইফতি আর দাঁড়ালো না গেটের বাইরে। কারণ এই স্যার যে ক্লাসে সে ওকে টিচার্স রুমে ডেকে ওড়াধুরা অপমান করবে তা বোঝা হয়ে গেছে। আবার যদি জেনে যায় ওই মেসেজ ইফতি পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই আরেক দফা অপমানিত হতে হবে ইফতিকে। পাল্টা জবাবে ইফতিও কিছু বলতে পারবে না, কারণ নিজের দোষ থাকলে ইফতি অপরপক্ষের সঙ্গে তর্কে নামে না। আজ থেকে ও আর এই প্রফেসরের ক্লাস করবে না, এমনকি ওই লোকের সামনেও পড়বে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো ইফতি। ক্লাস শেষে ক্যাম্পাসে এসে হাজির হলো মিল্লাত আর রবিন। কারণ ওরা ভালো করেই জানে ইফতি ওখানে দাঁড়িয়ে থেকে শাস্তির অপেক্ষা করার মতো মানুষ একদমই নয়। কিন্তু পুরো ক্যাম্পাস চষেও যখন ইফতির দেখা মিলল না, তখন দুজনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। আমি আগে বলেছিলাম ওকে উস্কানি দেওয়া ঠিক হবে না। রবিন কপালে হাত ঠেকিয়ে বলল। মিল্লা তো ঘাবড়ালো ভীষণ। ঠিক তখনই দূরের বেঞ্চে বসে থাকা এক পরিচিত অবয়ব চোখে পড়ল। মাথা নিচু করে বসে আছে ইফতি। এক হাতে পানির বোতল, অন্য হাত দিয়ে নিজের লাল হয়ে যাওয়া গালটা চেপে ধরে রেখেছে। দুজন দ্রুত ওর কাছে গিয়ে দাঁড়ালো। ইফতি গম্ভীর কণ্ঠে জানতে চাইল, ওই শালার প্রফেসর কি আমাকে খুঁজছিল? হুম, খুঁজছিল তো না, বেশ রেগেই বেরিয়ে গেছে। শোন, আজ থেকে ওই অ্যাড্রিয়ান তেহরাম তারিশ নামক ব্যক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ওনার ক্লাস করব না, ওনার সামনে পড়ব না, এমনকি ওনাকে দেখলেও রাস্তা ঘুরে চলে যাব। দুজনে ঘন ঘন মাথা নেড়ে বান্ধবীর কথায় সহমত প্রকাশ করল। ইফতি বোধ হয় বাজির 10,000 টাকার কথা ভুলে গেছে এই ভেবে মিল্লাত মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু ইফতি ওর স্বস্তিতে মধ্যাঙ্গুলি দেখিয়ে বলে উঠল, আমার 10,000 টাকা তাড়াতাড়ি দে। ইফতির কথা শুনে মিল্লাতের চোখ ঝুলে পড়ল। কিসের 10,000? মিনমিন করে জিজ্ঞেস করল সে। ইফতি ভ্রু কুঁচকে দাঁড়ায়। কিসের মানে? আমি ডিয়ার পূর্ণ করেছি, স্যার রিপ্লাইও দিয়েছে, কিসও করেছি, এখন টাকা বের কর। রবিন মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করতে থাকে। মিল্লাত হতভম্ব হয়ে বলল, বান্ধবী, তুই একটু আগে ইউনিভার্সিটির সবচেয়ে রাগী প্রফেসরকে কিস করলি, তারপর ওনাকে চড় মারলি, আর তোর মাথায় এখনও টাকার চিন্তা? অবশ্যই, গভীর কণ্ঠে বলল ইফতি। ব্যবসা আর বাজের ব্যাপারে আমি খুবই প্রফেশনাল। রবিন এবার হো হো করে হেসে উঠল। মিল্লাত নিজের বুক চেপে ধরে বলল, তুই মানুষ না, তুই দুর্যোগ। নিজের ডেবিট কার্ড বের করে ইফতির হাতে ধরিয়ে দিয়ে বলল, নেই, 10,000ই নিবি। এই তো ভালো মেয়ে। আচ্ছা, এবার আমার বাড়ি চল, কালকে প্রচার নিয়ে কিছু জরুরি কাজ আছে। রবিন আর মিল্লাত একে অপরের মুখ চাওয়াচাই করলো। অতঃপর দুজনে হাঁটা ধরল ইফতির গাড়ির দিকে। প্রায় 20 মিনিট মাথায় ইফতিরা এসে পৌঁছালো মুস্তফা মঞ্জিল। কিন্তু বাড়িতে প্রবেশ করতেই তিনজনের আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। মিল্লাত ঢোক গিলে আঙ্গুল উঁচিয়ে সোফায় আসনরত মানুষটা দেখে ইশারা করে কাপা গলায় বলল, দোস্ত, স্যার এখানে কী করছে? তোর কিস করার রিপোর্ট করতে আসেনি তো? দূর বা, হুদায় টেনশন নিবি না তো। ইফতি কথা শেষ হতে না হতেই মহিত মুস্তফা ওরফে ইফতির বড় বাবার ছোট ছেলে, অর্থাৎ ইফতির জানের জিগার বেস্ট ফ্রেন্ড, ইফতির সম্মুখে এসে হাসি মুখে তারিশের দিকে ইশারা করে বলল, দোস্ত, তুই এসেছিস? দেখ, এত বছর পর ভাইয়া বাড়ি এসেছে। মাহিতের কথা শুনে ইফতির মন চাইল বলতে, মাটি ফাঁক হয়ে যা, আমি তোর মধ্যে ঢুকে যাই। দুনিয়া এত মানুষ থাকে, এই লোককেই কেন তার কাজিন হওয়া লাগলো? যাকে কিনা ইফতি দেখতেও চাইতো না, তাকেই ও চাচাতো ভাই হতে হলো। তারিশের দৃষ্টিও এতক্ষণে পড়ল ইফতির ওপর। মেয়েটার নিজের বাড়িতে দেখে অবাকের সঙ্গে রাগে গজগজিয়ে উঠল তার মস্তিষ্ক। ইউ ইডিয়ট, আমার বাসায় চলে আসছো? দীর্ঘ 10 বছর পর মুস্তফা বাড়ির সব থেকে প্রিয় ছেলেটা দেশে ফিরেছে। সেই খুশিতে মুস্তফা মঞ্জিলে এক প্রকার তোড়জোড় চলছে। তারিশ বাড়ি এসেছে শুনে মুস্তফা বাড়ির প্রতিটি সদস্য হাজির হয় ড্রয়িং রুমে। কিন্তু এখানে এসে যে সবার এমন এলাহি কাণ্ডে মুখোমুখি হতে হবে তা সকলেরই কল্পনার বাইরে ছিল। তেহরাম ইফতিকে বাড়িতে দেখে এক প্রকার ব্যগ্র কণ্ঠে চেঁচে উঠল, এই মেয়ে, তুমি আমার বাসায় কীভাবে এলে? আর খোঁজ পেলে কী করে তুমি আমার বাসার? তেহরামের বজ্রকণ্ঠে সবাই চমকে উঠল। ইফতিও কম অবাক হয়নি। সে একবার তেহরামের দিকে, একবার চারপাশে তাকাচ্ছে। এখন কি এই লোকের জন্য নিজের বাড়ি আসতে অনুমতি লাগবে?
ভেবে মেজাজ হারায় মুস্তফা কন্যা, কিন্তু নিজের দোষে দোষী ইফতি। আর নিজের দোষ থাকলে ইফতি কখনো অপর পক্ষের ওপর চড়া হয় না। নিজের চটে যাওয়া মেজাজটাকে দমিয়ে ক্ষীণ স্বরে বলল, এটা আমার বাসা। ইফতির ক্ষীণ স্বরটা ড্রয়িং রুমে প্রতিধ্বনি হতেই উপস্থিত মোস্তফার বাড়ির প্রতিটি সদস্য যেন বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় স্নায়ুবৎ হয়ে গেল। পরক্ষণে সেখানে নেমে এলো এক অভাবনীয় স্তব্ধতা, যেন কারো অদৃশ্য করতল হঠাৎ সমস্ত শব্দকে স্তব্ধ করে দিয়েছে। মোস্তফা বাড়ির সবচেয়ে উগ্র মেজাজি মেয়েটা কি না ভদ্রতার সঙ্গে কথা বলছে ভেবেই সবাই পুনরায় হতবিহ্বল হয়ে হাঁ করে চেয়ে রইল। তাদের কেউই বুঝতে পারছে না এখানে হচ্ছেটা কি। তেহরামের দৃষ্টি ক্রমশ গুরুতর হতে লাগলো। বিষয় সংশয় এবং অবিশ্বাসের এক দুর্বোধ্য মিশ্রণ তার মুখাবয়বে স্পষ্ট। সে কয়েক মুহূর্ত ইফতির দিকে নির্বাক হয়ে চেয়ে রইল, যেন সম্মুখে দাঁড়িয়ে থাকা রমণীকে নতুন করে চিনতে প্রয়াসী। অতঃপর, তোমার বাসা মানে? বিস্ময়ে ঝাড়া কণ্ঠে এক প্রকার চেঁচিয়ে উঠল তেহরাম। তীক্ষ্ণ দৃষ্টিতে ইফতির আপাদমস্তক পর্যবেক্ষণ করতে লাগলো। ওর কোনো কাজিন এমন বেয়াদব ছিল বলে তো ওর জানা নেই। মেয়েটার সঙ্গে পরিচিত কারো সাদৃশ্য খুঁজে পাচ্ছে না ও। লোকটাকে এভাবে আকাশ পাতাল ভাবতে দেখে ইফতি বেজায় বিরক্ত। তাকে দেখতে এলিয়েন লাগছে নাকি, যে এভাবে হিনিয়ে হিনিয়ে দেখছে? ভেবে বিরক্তির সহিত বলে উঠল, বাংলা বুঝতে সমস্যা হচ্ছে? আমি বলেছি এটা আমারও বাসা, আমি এই বাড়ির মেয়ে। হোয়াট? তেহরামকে পুনরায় চিৎকার করতে দেখে দুই হাত দিয়ে কান চেপে ধরল ইফতি। এই লোককে এতক্ষণে চিনে ফেলেছে সে। মাহিতের মেজো ভাই আর ইফতির বড় বাবা, অর্থাৎ তাহেব মুস্তফার মেজো ছেলে। মুস্তফা বাড়ির একমাত্র সন্তান, যে কিনা মুস্তফা উপাধি ব্যবহার করেনি নিজের নামের পেছনে। বাড়ির কর্তা তেহরামের বাবা তাহের মুস্তফা নিশ্চুপে ভাতিজির কার্যক্রম দেখে যাচ্ছে। তার অবশ্য ভাতিজি যাই করুক না কেন তাতে কোনো যায় আসে না, ওনার কাছে বরাবরই ইফতি বেস্ট। তাহের মুস্তফা বাড়ির বড় ছেলে। তার 3 সন্তান। বড় ছেলে সামির মুস্তফা, মেজো ছেলে অ্যাড্রিয়ান তেহরান তারিশ, আর ছোট ছেলে মেহরাম মুস্তফা মাহিদ। তাহের মুস্তফারা 3 ভাই। ছোট ভাই আয়াত মুস্তফার একমাত্র কন্যা সন্তান তিতির মুস্তফা পাখি। ইফতির বাবা ইয়াসের মুস্তফা বাড়ির মেজো ছেলে। ইফতিরাও 2 বোন, কিন্তু তার আপন নয়, সৎ বোন। ইফতির মা মারা গেছেন সে ছোটবেলায়, যখন ইফতির বয়স 5। তারপর তার বাবা পুনরায় দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের পক্ষের একটা ছোট বোন আছে ইফতির, নাম আয়রা মুস্তফা। মায়ের মৃত্যুর পর থেকে অবহেলা আর একাকিত্বে বড় হওয়া ইফতি নিজের চারপাশে এক দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলেছে। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়তো সে কোমলতা বিসর্জন দিয়ে আপন করে নিয়েছে এই রূপকথা আর বেপরোয়া স্বভাব। এদিকে উপস্থিত সবাইও একে অপরের মুখে চাওয়াচাই করছে। দীর্ঘ 10 বছর পর দেশে ফিরে বাড়ির সবচেয়ে আদরের ছেলের সঙ্গে বাড়ির সবচেয়ে ঝড় তোলা মেয়ের এমন বাকযুদ্ধ দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। ঠিক তখনই মাহিদ দুজনের মাঝখানে দাঁড়িয়ে তেহরামের উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি ওকে চিনছ না? ও ইফতি, আই মিন সেহের। তেহরাম বজ্র হতের ন্যায় চেয়ে রইল ইফতির দিকে। এটা যে সেহের? সেহের ভাবনাটা যেন এখনও তার মস্তিষ্ক সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারছে না। 10 বছর পূর্বে সেই পঞ্চদশীর মুখাবয়বে এক অদ্ভুত মায়া ছিল। উজ্জ্বল শ্যামবর্ণের মুখশ্রীতে সরলতা ঠিকরে পড়ত। সর্বক্ষণ তার পেছনে পেছনে ঘুরে বেড়ানো, অকারণে কথা বলা, কখনো অভিমান, কখনো হাসি, সব মিলে মেয়েটি ছিল একরাশ প্রাণচাঞ্চল্যের নাম। কিন্তু বর্তমানে তার সম্মুখে দণ্ডায়মান এই তরুণী যেন সম্পূর্ণ ভিন্ন সত্তা। মুখমণ্ডলে মায়ার লেশমাত্র নেই, সেখানে এক অদ্ভুত কঠোরতা, দৃষ্টিতে দুর্বোধ্য উদাসীন্য, আর সমগ্র ব্যক্তিত্বে এমন এক দুর্ভেদ্য রুক্ষতা, যেন পৃথিবীর কোনো কিছু তাকে বিচলিত করতে সক্ষম নয়। তার উপর মুস্তফা বংশের মেয়ে হয়েও এতখানি বেপরোয়া। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে যে কাণ্ড সে ঘটিয়েছে তা স্মরণ হতে তেহরামের কর্ণমূল পর্যন্ত উষ্ণ হয়ে উঠল। হঠাৎ করে তার স্মৃতির পর্দায় ভেসে উঠল কয়েক ঘন্টা আগের দৃশ্য, একটি বেপরোয়া বার্তা, তারপর আচমকা কলার চেপে ধরা, আর সেই অপ্রত্যাশিত চুম্বন। পরক্ষণে তার চোয়াল শক্ত হয়ে এলো। মুস্তফা বাড়ির মেয়ে এতটা বেপরোয়া কীভাবে হতে পারে? এই মেয়ের মাঝে তো মুস্তফাদের কোনো চিহ্নই নেই। না, অসম্ভব। এই রুক্ষ উদ্যত ঝণ্ডা বিদ্যুষ্ণ তরুণীটির সঙ্গে সেই স্নিগ্ধ কিশোরীর কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যেন দুরাশা মাত্র। তার দৃষ্টি পুনরায় ইফতির মুখাবয়বে নিবদ্ধ হলো। মুখশ্রী অপরূপ, এই বিষয়ে দ্বিমতের অবকাশ নেই, কিন্তু সেই সৌন্দর্যের উপর যেন এক অদৃশ্য কঠোরতার আবরণ। নয়নদ্বারে
এমন এক শীতল উদাসীন্য যা বয়সের তুলনায় বেমানান বলে প্রতিমান হয়। মানুষ এতটা বদলে যেতে পারে, নাকি মানুষকে বদলে দেয় সময়, অবহেলা ও একাকিত্বের দীর্ঘ প্রতীক্ষা? প্রশ্নগুলো মনের গহীনে উকি দিলেও তেহরাম সেগুলোকে গুরুত্ব দিল না, বরং বিশ্ববিদ্যালয়ে কয়েক ঘন্টা পূর্বের ঘটনাগুলো তার স্মৃতিপটে অধিক প্রকট হয়ে উঠল। তাহের মোস্তফা ছেলের দিকে এগিয়ে এসে সন্দিহান দৃষ্টিতে চেয়ে থেকে বললেন, তেহরাম, তোমাদের কি দেখা হয়েছিল নাকি? উপস্থিত সকলের দৃষ্টি এখন তাদের ওপর নিবদ্ধ, যেন তারা উভয়ে কোনো দুর্লভ রহস্যের আধার, যার উন্মোচনের প্রতীক্ষায় সকলেই অধীর। কয়েক মুহূর্তের নীরবতা ভেঙে তেহরাম বিরক্ত ভরা কণ্ঠে বলতে চাইল, এই বেয়াদব মেয়ে আমাকে ভার্সিটিতে। বাক্যটা পূর্ণ করতে পারল না তেহরাম। তার পূর্বে ইফতি ব্যগ্র কণ্ঠে বলল, দেখুন স্যার, ওটার জন্য আই এম সো সরি। আসলে আমি ইচ্ছে করে আপনাকে চড় মারতে চাইনি। প্লিজ অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যান। আর তার আগে যেটা হয়েছে ওটা জাস্ট একটা ডেয়ার ছিল। প্লিজ ফরগিভ মি। তেহরাম অবাক না হয়ে পারল না, এই মেয়ে মাপ চাচ্ছে নাকি উল্টো তাকে আদেশ করছে বোঝা দায়। তবুও নিজের বিস্ময় ভাবটা একপাশে রেখে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তীব্র কণ্ঠে বলল, ডেয়ার? জি মানে ওরা বলেছিল আপনি রিপ্লাই দিলে। আমি বাকিটুকু আর বলতে পারল না, কারণ নিজের মুখে কথাগুলো অবিশ্বাস্য শোনাচ্ছে। তেহরাম কয়েক মুহূর্ত নির্বাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তাহলে আপনার কাছে একজন শিক্ষককে অপমান করা একটা খেলা লাগে মিস মুস্তফা? ড্রয়িং রুমের আবহ হঠাৎ আরও গাঢ় হয়ে উঠল। সন্ধ্যার ম্লান আলো ক্রিস্টালের ঝাড়বাতির সঙ্গে মিশে এক অদ্ভুত ভারী পরিবেশের সৃষ্টি করেছে। উপস্থিত সকলে যেন শ্বাসরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কারো মুখে একটি শব্দও নেই। ইপ্তি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তার দৃষ্টি নত। জীবনে সে অসংখ্য ভার তর্ক করেছে, শত মানুষের সামনে বক্তৃতা দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে, অথচ এই মুহূর্তে একটি সাধারণ উত্তরও যেন কণ্ঠনালী অতিক্রম করতে চাইছে না। কয়েক পল পর সে ধীর স্বরে বলল, না স্যার, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। কথাটি উচ্চারিত হতে ড্রয়িং রুমে আরেক দফা বিস্ময়ের ঢেউ বয়ে গেল। মোস্তফা বাড়ির ছত্তলা মেয়েটি নিজের ভুল স্বীকার করছে। মাহিদ বিস্ফোরিত নয়নে একবার ইফতির দিকে, একবার তারিশের দিকে তাকালো। তিতিরের মুখও বিস্ময়ে সামান্য হা হয়ে আছে। এমন দৃশ্য বোধ হয় কেউ কখনো প্রত্যক্ষ করেনি। তেহরামের ভ্রু যুগল সামান্য কুঞ্চিত হলো। সে যেন মেয়েটির কথায় বিশ্বাস করতে পারছে না। তুমি ভুল বুঝতে পারো? ইপ্তি মুখ তুলে তাকায়, নয়নে বিরক্তির ক্ষীণরেখা ফুটে উঠলেও নিজেকে সংযত করে নিয়ে বলল, আমি খারাপ হতে পারি, বেয়াদব হতে পারি, কিন্তু নিজের দোষ বুঝি না, এতটাও খারাপ না। কথাটি বলে সে পুনরায় দৃষ্টি নামিয়ে ফেলল। ততক্ষণে মিল্লাত পুরো কাহিনী মাহিদকে বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছে। বিষয়ে মাহিদ নিজের মুখ চেপে ধরে। বুনো ওল আর বাঘাতে তুলের প্রথম সাক্ষাৎ কিনা এমন হয়েছে, ভাবতে অবাক লাগছে। ড্রয়িং রুমের গম্ভীর পরিবেশে এক অদ্ভুত অস্বস্তি নেমে এসেছে, যেন প্রত্যেকে অপেক্ষা করছে পরবর্তী বিস্ফোরণের। মাহিদ কাশির ভান করে গলা পরিষ্কার করলো, তারপর ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, ভাইয়া, মানে তোদের প্রথম দেখা হয় এত স্মরণীয় হবে ভাবিনি। তেহরান ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে ছোট ভাইয়ের দিকে তাকালো। সে দৃষ্টি রেখে মাহিদের হাসি মুহূর্তে উবে গেল। সে কাশতে কাশতে বলল, আমি কিছু বলিনি, আমি একদম কিছু বলিনি। তিতির এখনও কান খাড়া করে দাঁড়িয়ে আছে। প্রিয় বান্ধবী প্লাস বোনের হঠাৎ এমন পরিবর্তন বেশ ভাবাচ্ছে ওকে। ঠিক তখনই, দেখেছেন বড় ভাইয়া, ছেলেটা আসতে না আসতে এই অপয়া ছেলেটার সঙ্গে কীভাবে ঝগড়া করেছে। নিজের সৎমায়ের তীক্ষ্ণ বাক্যবাণে ঘাড় ঘুরিয়ে চাইল ইফতি। এই মহিলা একটা সুযোগও হাতছাড়া করেন না তাকে কথা শোনানোর। ইফতি ইয়াসির মুস্তফার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বাবা, আপনার ওয়াইফকে সামলান, না হলে ভালো হবে না। ইফতির মুখে নিজের স্ত্রীর প্রতি এমন অভিনয় ও প্রচ্ছন্ন হুমকি শুনে ইয়াসির মুস্তফার কপালে রাগের রগগুলো দপদপ করে জ্বলে উঠল। ইয়াসির মুস্তফা হাতের মুঠো শক্ত করে রক্তচক্ষু নিয়ে ইফতির দিকে একদম কদম এগিয়ে নিয়ে গর্জে উঠলেন, ইফতি, মুখ সামলাও বলছি। নিজের মায়ের সাথে কীভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম ভদ্রতাবোধটুকু নেই তোমার মাঝে নেই। তোমার মা তো ভালোর জন্য বলছে, বড় ভাইয়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? ইফতি কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে রইল, তারপর অত্যন্ত শান্ত অথচ শীতল কণ্ঠে বলল, আমার মা মারা গেছেন 15 বছর আগে মিস্টার মুস্তফা, তাই দয়া করে মৃত মানুষকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলবেন না। কথাটি উচ্চারিত হতেই যেন ড্রয়িং রুমের সমস্ত বায়ু মুহূর্তে ভারী হয়ে উঠল। ইয়াসির মুস্তফা থমকে যান, ক্রোধান্বিত স্বরে চেঁচিয়ে উঠলেন, ইফতি,
গলা নামিয়ে মিস্টার মুস্তফা। শব্দগুলো খুব জোরে উচ্চারিত হয়নি, অথচ তার মধ্যে এমন এক অদম্য কঠোরতা নিহিত ছিল যে উপস্থিত প্রত্যেকের বুকের ভেতর অজ্ঞাত সারে কেঁপে উঠল। ইয়াসির মুস্তফার রাগ যেন সীমা অতিক্রম করল। তার মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে, ললাটের শিরাগুলো স্ফীত হয়ে উঠেছে। তুমি আমাকে শেখাবে আমি কিভাবে কথা বলবো? গর্জন করে তিনি এক ঝটকায় হাত তুললেন। সব কিছু যেন পর মুহূর্তে দৃঢ় হয়ে গেল। তিতির বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। মাহিতের মুখ থেকে চাপা চিৎকার বেরিয়ে এলো। অর্পা মুস্তফার ঠোঁটের কোণে বেরিয়ে অদ্ভুত এক তৃপ্তির রেখা ফুটে উঠল। কিন্তু চটি আর নেমে এলো না, কারণ মাঝ আকাশে একটি শ্যামবর্ণ সরু অথচ দৃঢ় হাত ইয়াসির মোস্তফার কবজি শক্ত করে চেপে ধরেছে। তেহরামের ২ কদম এগিয়েছিল মেজ বাবার হাত ধরতে, কিন্তু ইফতিকে নিজের বাবার হাত শক্ত বন্ধনে চেপে ধরতে দেখে হতবিহ্বল হয়ে জমে গেল নিজ জায়গায়। পিতা কন্যা দুজনেই একে অপরের দিকে তাকে, একজনের চোখে জ্বলন্ত ক্রোধ, অন্যজনের চোখে বহু বছরের দহন শেষে জমে ওঠা বরফ। কয়েক মুহূর্ত নীরবতার পর ইফতি ধীরে ধীরে বলল, ছোটবেলায় মারতে পারতেন মিস্টার মুস্তফা। তখন আমি ৫ বছরের বাচ্চা ছিলাম, ভয় পেতাম, কাঁদতাম, আপনার কাছে হাত ধরে চাইতাম। অনুভূতিশূন্য কণ্ঠে নির্মম সত্যের নিস্তরঙ্গ উচ্চারণ। রপণী পুরুষালী কবজির উপর নিজের আঙুলের চাপ আরও সামান্য দৃঢ় করে বলল, কিন্তু এখন আমি আর ৫ বছরের সেই মেয়েটি নই। এখন আমি বড় হয়েছি। আমার নিজের গায়ে অযথা হাত ওঠানো আমি পছন্দ করি না। বলে হনহনিয়ে বেরিয়ে গেল ইফতি। আয়াত মুস্তফা নিজের বড় ভাইয়ের দিকে চেয়ে কর্কশ গলায় বলল, দেখেছ ভাইয়া, মেয়েটা কি বেয়াদব, একে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তিতির নিজের বাবার কথায় চুপ থাকতে পারল না, প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, লিসেন বাবা, এমন মুস্তফা মঞ্জিল ইফতি 10টা কিনে ফেলতে পারবে, তাও নিজের ইনকামে। আফটার অল শি ইজ বিপিপিস, বাংলাদেশ পিপলস পার্টির লিডার। আয়াত মুস্তফার মুখ কুঁচকে ফেললেন। মেয়েটা রাজনীতি করে, এজন্য আরও দেখতে পারেন না তিনি এই মেয়েকে। তেহরাম প্রতিটি শব্দ বেশ মনোযোগ সহকারে কর্ণগোচর করল। পরক্ষণে অদরকণে বাঁকা হাসির সুস্পষ্ট রেশম খেলে গেল। ক্ষীণ স্বরে বেরিয়ে আসলো, ইন্টারেস্টিং, এই বয়সে রাজনীতি।